ওয়েলকাম বন্ধুরা। তোমরা কি কখনো ভেবেছো আজ থেকে কোটি কোটি বছর আগে পৃথিবী ঠিক কেমন ছিল? কিংবা উটের পিঠে কুজ থাকে কেন? আর ক্যাকটাসের পাতায় বা কাঁটায় পরিণত হলো কেন? এই সকল প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে দশম শ্রেণীর এক রোমাঞ্চকর অধ্যায়, যার নাম অভিব্যক্তি ও অভিযোজন। আজকের এই ছোট্ট ভিডিওতে আমরা পুরো অধ্যায়টার একটা রূপরেখা বা সামারি জেনে নিব, যাতে পুরো অধ্যায়টা সম্পর্কে একটা প্রাথমিক ধারণা জন্মায়। এবং পরবর্তী ভিডিওতে আমরা প্রত্যেকটা টপিক নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো সঙ্গে থেকো, শুরু করা যাক। এই চ্যাপ্টারের শুরুতেই অভিব্যক্তি নিয়ে আলোচনা করা হয়েছে। অভিব্যক্তি কি? সহজভাবে বলতে গেলে অভিব্যক্তি হচ্ছে সরলতর জীব সময়ের সাথে সাথে যে পদ্ধতিতে ক্রমান্বয়ে পরিবর্তনের মাধ্যমে এবং প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে জটিলতর জীবে সৃষ্টি হয় বা রূপান্তরিত হয়, সেই নিরবিচ্ছিন্ন পদ্ধতিকেই অভিব্যক্তি বলা হয়। আমরা পরবর্তী ভিডিওতে এই অভিব্যক্তি সম্পর্কে ডিটেলসে অধ্যয়ন করব। আর বিজ্ঞানের একটি শাখা রয়েছে যেটাকে ইভলিউশনারি বায়োলজি বলা হয়। সেখানে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে যে পৃথিবী সৃষ্টি থেকে শুরু করে পৃথিবীতে প্রথম প্রাণের আবির্ভাব এবং সেখান থেকে এই বিশাল জীববৈচিত্র্য, এই যে একটা ইতিহাস রয়েছে, সেই ইতিহাসকেই এক কথা ইভলিউশনারি বায়োলজি বলা হয়। সেটা সম্পর্কেও জানব। এই চ্যাপ্টারে আমরা অভিব্যক্তিকে কতগুলো পর্যায়ে আলোচনা করব। প্রথমটি হচ্ছে পৃথিবীর জন্ম হলো কিভাবে। তারপর দেখব পৃথিবীর বুকে প্রথম প্রাণের আবির্ভাব হলো কিভাবে। তারপর দেখব যে প্রথম এককোষী জীব থেকে কিভাবে এই বিশাল জীববৈচিত্র্য তৈরি হলো জৈবিক বিবর্তনের মাধ্যমে, সেই সম্পর্কে। এবার আসা যাক পৃথিবীর উৎপত্তির কথায়। অনুমান করা হয় আজ থেকে প্রায় 4.5 বিলিয়ন বছর আগে নাকি পৃথিবীর সৃষ্টি হয়েছে। আর পৃথিবীর সৃষ্টির প্রায় 400 মিলিয়ন বছর পর পৃথিবীর বুকে প্রথম প্রাণের উন্মেষ ঘটে। আর পৃথিবীর প্রাণের উন্মেষ ঘটা নিয়ে একটা সর্বঅধিক গ্রহণযোগ্য মতবাদ রয়েছে। আর এই মতবাদটা কে দিয়েছিলেন? ওফারিন আল হ্যালডেন। সেই তত্ত্বে বলা হয়েছিল কি, যে কোষ গঠনের জন্য দায়ী এলিমেন্টগুলো প্রাচীন পরিবেশেই একে অপরের সাথে বিক্রিয়া করে সরল অণু তৈরি করেছিল। এই সরল অণুগুলোই একে অপরের সাথে বিক্রিয়া করে নাকি সরল জৈব অণু, এবং সরল জৈব অণুগুলো একে অপরের সাথে জুড়ে গিয়ে জটিল জৈব যৌগ, এবং জটিল জৈবগুলো পুঞ্জীভূত হয়ে মাইক্রোস্ফিয়ার ও কুয়াশার ভেটের ন্যায় গঠন তৈরি করেছিল। পরবর্তী ক্ষেত্রে নিউক্লিক অ্যাসিড যুক্ত হয়ে প্রথম আদি কোষ বা প্রোটোসেলের আবির্ভাব ঘটে। আর এই প্রোটোসেল থেকেই জৈবিক বিবর্তনের মাধ্যমে প্রথম কোষের আবির্ভাব ঘটে। অর্থাৎ এই তত্ত্বকে মূলত দুটি মূল ভিত্তিতে ভাগ করা যেতে পারে, এক রাসায়নিক বিবর্তন আর এক জৈবিক বিবর্তন। রাসায়নিক বিবর্তনে কি বলা হয়েছে, যে সরল পরমাণুগুলো যুক্ত হয়ে বা বিক্রিয়া করে জটিল জৈব যৌগ তৈরি করেছিল। অনুমান করা হয় আজ থেকে প্রায় 3.5 বিলিয়ন বছর আগে। আর এই ঘটনা ঘটেছিল কোথায়? প্রাচীন পৃথিবীর সমুদ্রে অথবা পরিবেশে। তারপরে সেই জটিল জৈব যৌগগুলো মিলিত হয়ে প্রথমত আদি কোষ, তারপরে প্রথম কোষের আবির্ভাব ঘটে প্রায় 2.0 বিলিয়ন বছর আগে। এইবার আমরা দেখব রাসায়নিক বিবর্তনের পরীক্ষামূলক প্রমাণ, যেটা দিয়েছিলেন মিলার আর উরে। ওনারা কি করেছিলেন? ল্যাবে একটা কৃত্রিম বিজারিত পরিবেশ তৈরি করেছিলেন এবং সেখানে কতগুলো
অজৈব রাসায়নিক পদার্থের সংমিশ্রণকে বৈদ্যুতিক স্ফুলিঙ্গের মাধ্যমে পাঠিয়ে কি করেছিলেন, বিশেষ কিছু জৈব যৌগ সৃষ্টি করে দেখিয়েছিলেন। আর এটাই প্রমাণ করে যে রাসায়নিক বিবর্তন কেবল একটা মতবাদ না, তার বৈজ্ঞানিক ভিত্তিও রয়েছে। এবার আমরা দেখব বিবর্তন ঠিক কিভাবে ঘটেছিল, সেই সম্পর্কে কোনো মতবাদ রয়েছে? হ্যাঁ, অবশ্যই। সেই সম্পর্কে দুজন বিখ্যাত বিজ্ঞানীর যুগান্তকারী মতবাদ এই চ্যাপ্টারে আমরা আলোচনা করব। এক ল্যামার্কবাদ আর এক ডারউইনবাদ। ল্যামার্ক কি বলেন? অঙ্গের ব্যবহার ও অব্যবহারের কথা বলেন। ল্যামার্কের মতে পরিবেশ পরিবর্তনের সাথে সাথে জীবের মধ্যে নতুন চাহিদা আসে, আর সেই চাহিদা মেটাতে জীব বিশেষ কিছু অঙ্গের ব্যবহার বাড়িয়ে দেয়। তার ফলে সেই অঙ্গটি বেশি বৃদ্ধি পায় এবং বেশি সাবলীল হয়ে ওঠে, এবং এইভাবে প্রত্যেকটা জেনারেশন টু জেনারেশন সেই পরিবর্তিত বৈশিষ্ট্য যায়, একটা পর্যায়ে গিয়ে নতুন প্রজাতির আবির্ভাব ঘটে। অপরদিকে ডারউইনবাদ কি বলে? প্রাকৃতিক নির্বাচনের কথা বলা হয়। সহজ কথায় বলতে ডারউইনের মতে প্রকৃতিতে ভ্যারিয়েশন বা প্রকরণ বিদ্যমান। যেমন আমাদের স্কিনের টোনের কথায় যদি বলি, সবার ক্ষেত্রে আলাদা আলাদা, কেউ ফর্সা, কেউ কালো, কেউ আবার শ্যামবর্ণ। একই রকম ভাবে জিরাফের যদি আমরা গল্প বলি, তো ডারউইনের মতে বিভিন্ন সাইজের জিরাফ ছিল। পরিবেশ পরিবর্তনের দরুন সেই জিরাফটি টিকে থাকবে যে ওই পরিবেশে বা পরিবর্তনশীল পরিবেশে নিজেকে ভালোভাবে মানিয়ে নিবে এবং পরবর্তী সময়ে সে প্রজননে অংশগ্রহণ করবে এবং এই পৃথিবীতে তার অস্তিত্ব টিকিয়ে রাখবে। এটাকেই প্রাকৃতিক নির্বাচন বাদ বলা হয়েছে। আর এই প্রাকৃতিক নির্বাচন বাদটাই অধিক গ্রহণযোগ্য। এখন মনে প্রশ্ন আসছে যে বিবর্তন কি সত্যি ঘটেছে? এর কি কোনো বাস্তব প্রমাণ আছে? হ্যাঁ, এই চ্যাপ্টারে আমরা 3 ধরনের প্রমাণ সম্পর্কে জানব। প্রথমত জীবাশ্ম ঘটিত প্রমাণ, দ্বিতীয়ত তুলনামূলক সারি স্থানগত প্রমাণ, যেখানে সমস্ত অঙ্গ, সমবৃত্তীয় অঙ্গ এবং নিষ্ক্রিয় অঙ্গ এবং বিভিন্ন ভার্টিব্রেট অথবা মেরুদণ্ডীর হৃৎপিণ্ডের বিবর্তন সম্পর্কে একটা তুলনামূলক আলোচনার মাধ্যমে প্রমাণ করব যে বিবর্তন বলে কিছু একটা ঘটেছে। তৃতীয়ত ভ্রূণ তত্ত্ব নিয়ে আলোচনা করা হবে। তো সংক্ষেপে প্রত্যেকটা প্রমাণ নিয়ে একটু আলোচনা করে নিই। প্রথমেই জীবাশ্ম ঘটিত প্রমাণে কি বলে, যে এখানে আমরা দেখব বহু আঙুলযুক্ত শেয়ালের ন্যায় ঘোড়া থেকে কিভাবে পর্যায়ক্রমিক বিবর্তনের মাধ্যমে খুরযুক্ত লম্বা দৌড়বিদ ঘোড়ার আবির্ভাব হলো সময়ের সাথে সাথে, সেটা আলোচনা করা হবে এখানে। তারপরে আমরা সারি স্থানগত প্রমাণ সম্পর্কে জানব, যেখানে প্রথমত সমস্ত অঙ্গের কথা বলা হবে। যদি আমরা ভালো করে আমাদের হাত এবং বাদুড়ের অগ্রপদ নিয়ে তুলনামূলক আলোচনা করি, তবে দেখব যে গঠন এক কিন্তু কাজ আলাদা, বিভিন্ন স্থানে অ্যাডাপ্ট করার জন্য কাজ আলাদা। আর এটাই প্রমাণ করে যে বাদুড় এবং আমাদের পূর্বপুরুষ ঠিক এক। তারপর সমবৃত্তীয় অঙ্গ, যেটা পুরোটাই উল্টো ঠিক, যেখানে আমরা দেখব কাজ একই কিন্তু উৎপত্তি আলাদা। উদাহরণ যদি দেখি, পাখির ডানার সাথে পতঙ্গের ডানা তুলনা করা যেতে পারে। সেক্ষেত্রে দেখব যে পাখি এবং পতঙ্গ খেচর অভিযোজনের জন্য এই রকম অঙ্গের আবির্ভাব ঘটেছে, যেটা প্রমাণ করে যে জীবের মধ্যে অভিযোজন বলে কিছু একটা ঘটেছে। তারপর আমরা
নিষ্ক্রিয় অঙ্গ সম্পর্কে দেখব। নিষ্ক্রিয় অঙ্গ, আমাদের বডিতে বিশেষ কিছু অঙ্গ রয়েছে যাদের কাজ এখন বিজ্ঞানের কাছে অজানা, কিন্তু সমসাময়িক কিছু ভার্টিব্রেট বা মেরুদণ্ডী প্রাণী রয়েছে যাদের ক্ষেত্রে এই অঙ্গটাই আবার সক্রিয়। যেমন খরগোশের কথা বলতে পারি, যাদের ক্ষেত্রে সিকামটা এখনো সক্রিয়। তো এতে করে অনুমান করা হয় যে আমাদের সকলের পূর্বপুরুষ ঠিক একই ছিল। তারপর আমরা দেখব মাছ থেকে শুরু করে স্তন্যপায়ী পর্বের প্রাণীদের হৃৎপিণ্ডের তুলনামূলক গঠন নিয়ে যদি আলোচনা করি, তো পর্যায়ক্রমিক আমরা দেখব যে হৃৎপিণ্ডটা জটিলতা পেয়েছে। আর এটাই প্রমাণ করে মাছ থেকে শুরু করে স্তন্যপায়ী প্রত্যেকটা মেরুদণ্ডীর পূর্বপুরুষ এক। তারপর আমরা দেখব ভ্রূণতত্ত্ব। এই স্লাইডটাতে ভালো করে লক্ষ্য করো যে মাছ, সরীসৃপ, পক্ষী ও স্তন্যপায়ী এদের প্রাথমিক পর্যায়ে ভ্রূণটা দেখতে প্রায় সবার এক। কিছু কিছু বিশেষ বৈশিষ্ট্য দেখতে পাবো, যেটা আমরা মিল দেখতে পাবো, আর এটাই প্রমাণ করে যে আমাদের সবার পূর্বপুরুষ কি এক। এই চ্যাপ্টারের দ্বিতীয় পর্যায়ে আমরা অভিযোজন সম্পর্কে আলোচনা করব। অভিযোজন জিনিসটা কি, সহজভাবে বলতে গেলে পরিবেশ সর্বদাই পরিবর্তনশীল, আর এই পরিবর্তনশীল পরিবেশে নিজেকে মানিয়ে নিতে জীব তার দেহে এবং আচরণে নানা রকম পরিবর্তন আনে, আর সেটাকেই অভিযোজন বা অ্যাডাপ্টেশন বলা হয়। আর এই পরিবর্তনগুলো ঠিক কেমন? অঙ্গ সংস্থানগত পরিবর্তন, দ্বিতীয়ত শারীরবৃত্তীয় পরিবর্তন, তৃতীয়ত আচরণগত পরিবর্তন। আর এই তিন ধরনের পরিবর্তনের মাধ্যমে জীব সে নিজেকে পরিবর্তনশীল পরিবেশে মানিয়ে নেওয়ার চেষ্টা করে। এরপর আমরা প্রত্যেক ধরনের অভিযোজনকে কতগুলি উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করব। যেমন মরুভূমিতে ক্যাকটাসের অভিযোজন, যে ক্ষেত্রে দেখব পাতাটা কাঁটায় পরিণত হয়েছে, এক্ষেত্রে কি অ্যাডভান্টেজ পেয়েছে সেই সম্পর্কে জানব। তারপরে অঙ্গ সংস্থানগত অভিযোজন বলতে এটা বোঝানো হয়েছে দেহের মধ্যে তার গঠনগত কিছু পরিবর্তন নিয়ে আসবে। এক্ষেত্রে আমরা দেখব যে জলে ভেসে থাকার জন্য কিছু অস্থিযুক্ত মাছের দেহে পটকার আবির্ভাব হয়েছে, আর এই পটকাটা কিভাবে ওই গভীর জলে টিকে থাকতে হেল্প করে সেটা সম্পর্কে দেখব। তাছাড়া দেখব পায়রার দেহে ফুসফুসের সাথে কতগুলি বায়ুথলির আবির্ভাব ঘটেছে, আর এই বায়ুথলির উপস্থিতিতে ওই পায়রা কিভাবে খেচর অ্যাডাপ্টেশন করেছে অথবা অভিযোজন করেছে সেটা সম্পর্কে জানব। তারপর আমরা জানব শারীরবৃত্তীয় অভিযোজন। আর এই শারীরবৃত্তীয় অভিযোজন বলতে যে জীব পরিবর্তনশীল পরিবেশে বেঁচে থাকার জন্য তার দেহের মধ্যে কিছু রাসায়নিকগত পরিবর্তন এবং কার্যগত পরিবর্তন নিয়ে আসে। এক্ষেত্রে আমরা সুন্দরী গাছের শ্বাসমূলের এবং পাতার লবণ ত্যাগের ঘটনাকে আলোচনা করব। তারপর দেখব মরুভূমির জাহাজ অর্থাৎ উট ওই মরু অঞ্চলে টিকে থাকার জন্য তার লোহিত রক্তকণিকার কি ফিজিওলজিক্যাল পরিবর্তন ঘটেছে সেটা। তাছাড়া কুজের আবির্ভাব ঘটেছে কেন সেই সম্পর্কে এখানে আলোচনা করব। তারপর আমরা পরিশেষে দেখব যে আচরণগত অভিযোজন, যেখানে শিম্প্যাঞ্জির বুদ্ধিমত্তার কথা নিয়ে আলোচনা করব। কিভাবে শিম্প্যাঞ্জি কিছু টুলস ব্যবহার করে শিকার করে। তাছাড়া দেখব যে কিভাবে কিছু হাতিয়ার নিজে থেকে তৈরি করে শক্ত বাদামের খোলক ভেঙে খাদ্য সংগ্রহ করে। তাছাড়া দেখব শিম্প্যাঞ্জি পরজীবী দ্বারা আক্রান্ত হলে কিভাবে মানুষের ন্যায় ওষুধি পাতা বা ভেষজী পাতা গ্রহণ করে কি করে রোগ নির্মূল করে। একদম শেষে আমরা মৌমাছির আচরণগত পরিবর্তন সম্পর্কে জানবো বা অভিযোজন সম্পর্কে জানবো।
সেখানে দেখব যে মৌমাছি কিভাবে অপর মৌমাছিকে সিগন্যাল দেয় যে খাবার ঠিক কতটা দূরত্বে রয়েছে এবং কতটা অ্যাঙ্গেলে রয়েছে, সেই সম্পর্কে আলোচনা করা হবে। অর্থাৎ পরিশেষে আমরা কি দেখলাম? পরিবেশ পরিবর্তনশীল, আর এই পরিবর্তনশীল পরিবেশে মানিয়ে নেওয়ার জন্য জীবের মধ্যে অভিযোজন ঘটে, আর অভিযোজনের দরুন জীবের মধ্যে কিছু পরিবর্তন আসে, আর পরিবর্তনশীল জীবটাই প্রকৃতি দ্বারা নির্বাচিত হয় এবং জেনারেশন টু জেনারেশন ওই ব্যক্তির মাধ্যমে নতুন প্রজাতির আবির্ভাব ঘটে, আর এই চক্রটা পর্যায়ক্রমিকভাবে চলতে থাকে, যার ফলাফল আজকের এই সুবিশাল জীববৈচিত্র্য। এখন পরিশেষে বলা যায় অভিব্যক্তি হচ্ছে পরিবর্তনের রাস্তা, আর অভিযোজন হচ্ছে সেই রাস্তায় টিকে থাকার হাতিয়ার। আশা করি এই পর্যন্ত পুরো ভিডিওটা দেখার পর তোমাদের মাথায় পুরো চ্যাপ্টারটার একটা মাইন্ড ম্যাপ তৈরি হয়ে গেছে, ঠিক কিভাবে এই চ্যাপ্টারটা নিয়ে এগিয়ে যাব। ধন্যবাদ এই পর্যন্ত দেখার জন্য। পরবর্তী ভিডিওগুলোতে প্রত্যেকটা টপিক নিয়ে বিস্তারিত আলোচনা করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।